আজকে এই ভিডিওটিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যাকে বাংলায় বলে জনসংখ্যার লভ্যাংশ, এটা কাকে বলে সে বিষয়ে জানব। তো জনসংখ্যার লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে বোঝায় সেই সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে, যা তখন ঘটে যখন কোনো দেশের কর্মক্ষম জনগোষ্ঠী অকর্মক্ষম জনগোষ্ঠীর তুলনায় বেশি হয়ে যায়। অর্থাৎ একটা দেশেতে যখন কর্মক্ষম জনগোষ্ঠী মানে কাজ করতে সক্ষম যে জনগোষ্ঠী, সাধারণত এই 15 থেকে 64 বছর বয়সী যে জনগোষ্ঠী, তার সংখ্যা যখন অকর্মক্ষম জনগোষ্ঠী অর্থাৎ শিশু এবং বৃদ্ধ, যেটাকে আমরা নির্ভরশীল জনগোষ্ঠীর মধ্যেও ফেলি, এদের সংখ্যার থেকে যখন বেশি হয়, তখন সেই দেশের যে পরিস্থিতি তৈরি হয় এই ডেমোগ্রাফির ক্ষেত্রে, তখন সেইটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার লভ্যাংশ। তো সোজা করে মনে রাখতে গেলে একটা বাক্যে যেটা বলতে হয় যে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়াটাই হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার লভ্যাংশ। আর এই যে পরিস্থিতিটি, এই বিশেষ পরিস্থিতিটি তখনই ঘটে যখন এই জন্মহার ও মৃত্যুহার কমে যায়। তার ফলেতে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মতন পরিস্থিতি তৈরি হয়, কারণ এই নির্ভরশীল জনসংখ্যার পরিমাণটা কমে, অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার দুটোই যদি কমতে থাকে, একদিকে কম জন্মহার যদি হয় তাহলে শিশু কম জন্মাবে, এবং মৃত্যুহার যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে যেটা দেখাবে যে এই যে তরুণ মানে যুবক যেটা আর কি, সেই জনসংখ্যার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো যেটার কারণে এই কর্মক্ষম যে জনগোষ্ঠী তার পরিমাণটা বাড়বে, সেই তুলনায় নির্ভরশীল জনসংখ্যা বিশেষত শিশু, তার সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আর এই পরিস্থিতি যখন তৈরি হয়, তখন সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন, সঞ্চয় এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগের জন্য আরও বেশি পরিমাণ মানে সম্পদ বরাদ্দ করা সম্ভব হয়ে থাকে। মূলত এই কর্মক্ষম জনগোষ্ঠীকে যদি ঠিকভাবে কর্মক্ষেত্রেতে কর্মসংস্থানের সুযোগ দেওয়া যায়, তাহলে যে কোনো দেশের ক্ষেত্রে সেটা মানে অর্থনীতির উন্নয়নেতে এবং সর্বোপরি সেই দেশের মানব উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ভূমিকা নিয়ে থাকে। এবারেতে আমরা এই যে জনসংখ্যার লভ্যাংশের যে গুরুত্ব বা সিগনিফিক্যান্স কি, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থাৎ এই বৃহত্তর কর্মক্ষম জনগোষ্ঠী উৎপাদনশীলতা বাড়াতে এবং বিশেষত এই জিডিপি বৃদ্ধি করতে পারে যদি এদের যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ থাকে। অর্থাৎ এই শুধুমাত্র যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলেই হবে না, অর্থাৎ দেশে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ শুধু থাকলেই হবে না, সেই কর্মক্ষম জনসংখ্যাকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারা যায়, অর্থাৎ তাদের কর্মসংস্থানের সুযোগ যাতে করে দেওয়া যায় এবং তারা যদি সঠিকভাবে কাজকর্ম করে, তবেই কিন্তু এই লভ্যাংশের সুবিধাটি পাওয়া যায়। এবং যদি সেটা হয়, তাহলে এই দেশের অর্থনৈতিক যে বৃদ্ধি সেটা হয়, সর্বোপরি যে জিডিপির যে গ্রোথ সেটা দেখতে পাওয়া যায়। তারপরের যে গুরুত্বটা সেটা হচ্ছে সঞ্চয়ের বৃদ্ধি, অর্থাৎ নির্ভরশীল মানুষের সংখ্যা যদি আস্তে আস্তে কমে, তাহলে পরিবার ও দেশের মানুষ উভয়ই বেশি করে সঞ্চয় বা বিনিয়োগ করতে পারে, যেটা সামগ্রিকভাবে অর্থনীতির বৃদ্ধিকে ত্বরান্বিত করে থাকে। তারপরে যেটা মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্মহার যদি কমে যায়, তাহলে পরিবারগুলো প্রতিটি সন্তানের স্বাস্থ্য এবং শিক্ষায় বেশি করে বিনিয়োগ করতে ফলে কর্মশক্তির মান বৃদ্ধি পায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। দেখো, যদি একটা পরিবারেতে একজন স্বামী স্ত্রীর যদি 4টে বা 5টা সন্তান থাকে, তাহলে এবং তার যদি ইনকাম খুব কম হয়, তাহলে কিন্তু সে সব বাচ্চাদের জন্যে যে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা, বিশেষ করে শিক্ষা আর ক্ষেত্রে কিন্তু সে বেশি পয়সা খরচ করতে পারবে না, এবং তার ফলেতে তার যে বিকাশ, সেই বিকাশ কিন্তু ভালো সেই অর্থে হবে না। কারণ শিক্ষা যদি ভালো সে না পায়, তাহলে
সে কিন্তু আগামী দিনে মানে পরবর্তী সময়তে সে যখন কর্মক্ষম জনসংখ্যার মধ্যে পড়বে তখন কিন্তু ভালো কাজের সুযোগ সে পাবে না, কারণ তার মধ্যে সেই স্কিলটা, সেই দক্ষতাটা তৈরি কিন্তু সেই অর্থে হবে না। কারণ ভালো শিক্ষা এবং সুযোগ সুবিধা এবং পরিস্থিতি থাকলেই কিন্তু এই স্কিল বা দক্ষতাগুলো বিকাশ লাভ করে থাকে। তো যেহেতু এই রকম পরিস্থিতিতে জন্মহার কমে যাওয়ার কারণেতে পরিবারের সন্তানের সংখ্যা কমে যায়, একজন বা দুটো করে সন্তান থাকে, তো সেই কারণেতে দেখা যায় যে প্রতিটি সন্তানের প্রতি কম যদি সন্তান থাকে তাহলে প্রত্যেককেই একজন বা দুজন তাহলে তাদের স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে আরও বেশি করে পয়সা ইনভেস্ট করে বাবা মারা, আরও বেশি করে খরচ করতে পারে, তাকে ভালো স্কুল বা পড়ানোর সুযোগটা তারা পেয়ে থাকে, যেটা কিন্তু তার যে দক্ষতা সেই দক্ষতার মানটাকে আস্তে আস্তে বৃদ্ধি করবে, যেটা পরবর্তীকালে সে যখন কর্মক্ষম জনসংখ্যায় পরিণত হবে তখন তার কাজ করার যে মানটা সেটাকে আরও বেশি বাড়িয়ে দেবে, যেটা সামগ্রিকভাবে মানব উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে। আর একটা বিষয় দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে নারীরা কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পান, যা শ্রমশক্তিকে আরও সম্প্রসারিত করে। এই পরিস্থিতিতে যেটা দেখা যায় যে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু কর্মক্ষেত্রেতে সমানভাবে অংশগ্রহণ করার বা কাজ করার সুযোগটা পেয়ে থাকে, কারণ কর্মক্ষম জনসংখ্যার মধ্যে পুরুষ এবং নারী দুটোই কিন্তু পড়ে। এটা ভাবার কোনো কারণই নেই যে শুধুমাত্র পুরুষেরাই কর্মক্ষম, তা নয়, নারী এবং পুরুষ উভয়ই কিন্তু কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে পড়ে, অর্থাৎ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে পুরুষদের সঙ্গে সঙ্গে যদি কর্মক্ষেত্রে নারীরাও অংশগ্রহণ করার যদি সুযোগ পায় তাহলে সেটাও সামগ্রিকভাবে কিন্তু মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়ে থাকে। এর পরের যে গুরুত্ব সেটা হচ্ছে নির্ভরশীলতার হার আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ শিশু, এই যে নির্ভরশীল যে জনসংখ্যা অর্থাৎ শিশু এবং যে বৃদ্ধ, এই 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 এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ শিশুর জন্মের হার যদি আস্তে আস্তে কমে তাহলে সমাজেতে যুবকদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে, যেহেতু জন্মাচ্ছে কম। তো যে কারণেতে এই কর্মক্ষম জনগণের উপরেতে চাপটাও অনেকটা কমে যেতে থাকে, আর যেটা কারণেতে এই উন্নয়নের জন্য আরও বেশি পরিমাণেতে সম্পদ বরাদ্দ করার সুযোগ থাকে, তৈরি হয়। তারপর দেখো সামগ্রিকভাবে সামাজিক একটা পরিবর্তন আসে, কারণ এই সময় নারীদের কর্মক্ষেত্রের অংশগ্রহণের বৃদ্ধি দেখা দেয়, এবং তখনই মানে নারীরা যদি কর্মক্ষেত্রেতে ব্যস্ত থাকে তাহলে দেখা যায় তার বিয়েটাও দেরি করে তারা করে, এবং ছোট পরিবার গঠনের ক্ষেত্রে বেশি করে মনোনিবেশ করে, তার কারণ কর্মক্ষেত্রের জন্যে স্বামী স্ত্রীকে বাইরে থাকতে হয় তাদের, সেই কারণে তাদের পরিবারটা নিউক্লিয়ার পরিবার হয়ে যায়, ছোট পরিবার হয়, স্বামী স্ত্রী একজন বা দুজনের সন্তানের পরিবার হয়। তো এটার কারণে আস্তে আস্তে কিন্তু সামাজিক একটা পরিবর্তন হতে থাকে, অর্থাৎ যে একান্নবর্তী যে জয়েন্ট যে ফ্যামিলি যেগুলো হয় সেগুলো আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়। তার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের বিয়ের বয়স আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে, কারণ কর্মক্ষেত্রেতে তারা অধিক সময়টা দেয়, সেই কারণেতে দেখা যায় যে কম বয়সে যে বিয়ে করার যে প্রবণতাটা সেটাও কিন্তু সমাজেতে আস্তে আস্তে কমতে থাকে। বিশেষ করে নারীদের যে খুব কম বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা আমাদের মতন ভারতবর্ষের যে দেশ আছে তাতে সেখানেতে যেরকম রয়েছে, তো সেইটা কিন্তু আস্তে আস্তে মানে কমতে থাকে, অর্থাৎ নারীরা যত বেশি শিক্ষা এবং কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন দেখা যায় যে আস্তে আস্তে তাদের বিয়ের বয়সটা দেরি করে দেওয়া হয়। তারা নিজেরাও যেহেতু মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে, কারোর উপর নির্ভরশীল নয়, তো যে কারণেতে এই যে নির্ভরশীল যে জনসংখ্যার পরিমাণে সবাই যদি কাজ করে, সমস্ত কর্মক্ষম জনগণ যদি সমাজেতে কাজ পায় তাহলে কেউ কারোর উপরেতে অর্থনৈতিকভাবে কিন্তু নির্ভরশীল থাকবে না। আর সেইটা যখন হয় তখন কিন্তু অনেক সিদ্ধান্ত আছে যেগুলো স্বাধীনভাবে ইন্ডিভিজুয়ালি কিন্তু নেওয়া যায়। তো মেয়েদের ক্ষেত্রে বিয়ের ব্যাপার যেটা হয় সেটা অনেকটা দেরি করে নারীদের যদি এই কর্মক্ষেত্রেতে বেশি পরিমাণেতে তারা যদি অংশগ্রহণ করে সেক্ষেত্রে এটা দেখা যায়, যেটা সামগ্রিকভাবে একটা সমাজের পরিবর্তনের উপরে করে থাকে একটা এতে। তো সেইটা এরপরে দেখো যেটা আমাদের আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে মূল বিষয়, অর্থাৎ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে মূল বিষয় সেটার কি আছে। প্রথমত হচ্ছে দেখো এই মূল বিষয়ের মধ্যে এই জনসংখ্যার যে লভ্যাংশ, অর্থাৎ এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল স্বয়ংক্রিয়ভাবে আসে না,
এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান মানে সৃষ্টি এবং সুশাসনে বিনিয়োগ করতে হয়। এটা আমি একদম শুরুতে যেটা বললাম যে দেখো আমাদের ভারতবর্ষের যদি সাপেক্ষে আমরা দেখি, আমি আসছি এই ভারতবর্ষের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এর পরেতেই আমি করছি। তো ভারতবর্ষ কিন্তু এখন হচ্ছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ ভারতের সে সবথেকে বেশি এখন যুবক কর্মক্ষম জনগণের কিন্তু সংখ্যা সবথেকে বেশি আমাদের দেশেতে। কিন্তু কর্মক্ষম জনসংখ্যা আছেই মানে যে দেশ উন্নত হবে তার কিন্তু কোনো কারণ মানে কোনো কারণ নেই। কারণ এই কর্মক্ষম জনসংখ্যাকে যদি সঠিকভাবে শিক্ষিত করা যায়, সঠিকভাবে তাদের দক্ষতা কে আরও বাড়ানোর জন্য যদি পরিকাঠামো তৈরি করা যায়, তারপরে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় যাতে তারা সঠিকভাবে কাজকর্ম পেয়ে থাকে, কাজ করতে পারে, তবেই কিন্তু এই জনসংখ্যার যে লভ্যাংশের সুবিধাটা এটা আমাদের দেশ পাবে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের কতগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলোকে নিয়েও আমি এই ভিডিওতে আলোচনা করছি একটু পরেতে। তো সেইটাই কিন্তু এই এটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, পৃথিবীর সমস্ত দেশের ক্ষেত্রে যে সমস্ত দেশেতেই এই জনসংখ্যার লভ্যাংশের পরিস্থিতি তৈরি হয়, তারা যদি সেই কর্মক্ষম জনসংখ্যাকে সঠিকভাবে যদি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রতে কাজে লাগায়, বিশেষ করে কর্মসংস্থান তাদের যদি করে দেওয়া, যেহেতু তারা কর্মক্ষম জনসংখ্যা, তারা তো কাজ করতে সক্ষম, তো সেই কাজ করার সুযোগটা যদি তাদের সামনেতে মানে তৈরি না হয় তাহলে কিন্তু এর কোনো মানেই নেই, এই লভ্যাংশের কোনো কাজেই আসবে না। তো সেটা আমাদের মনে রাখতে হবে যে এই লভ্যাংশ তখনই কাজে আসবে যদি এই কর্মক্ষম যে জনসংখ্যা, এই জনসংখ্যাকে সঠিকভাবে শিক্ষিত করে তোলা যায়, সঠিকভাবে তাদের মধ্যে দক্ষতা, স্কিল যেটা কাজের ক্ষেত্রে লাগে সেটাকে তৈরি করতে পারা যায়, এবং সর্বোপরি তাদের কর্মসংস্থানের যদি সঠিকভাবে সুযোগ তৈরি করে দেওয়া যায় এবং তারা যদি কাজ করে সঠিকভাবে, তবেই হচ্ছে এই লভ্যাংশের সুবিধা কোনো দেশ পাবে। তারপর দেখো যে সঠিক ব্যবস্থাপনা যদি না করা হয়, অর্থাৎ কর্মসংস্থানের অভাবেতে কিন্তু এই বৃহৎ কর্মক্ষম জনগোষ্ঠী কিন্তু বেকারত্ব এবং সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। অর্থাৎ যেটা সবথেকে বড় সমস্যার সঙ্গে যুঝছে আমাদের দেশ, যে বেকারত্ব, আনএমপ্লয়মেন্টের সমস্যা। আমাদের দেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে রয়েছে, প্রচুর কর্মক্ষম জনসংখ্যা রয়েছে আমাদের দেশেতে, কিন্তু তারা মানে কাজ পাচ্ছে না, কাজ করতে চাইছে কিন্তু কাজ পাচ্ছে না। তো যে কারণেতে আমরা এই ডিভিডেন্টের সুবিধা কিন্তু সেই অর্থে আমরা পাচ্ছি না, তো যেটা কিন্তু বেকারত্বের মতন পরিস্থিতি সৃষ্টি করেছে, যেটা আরও সামাজিক বিভিন্ন রকম অস্থিরতা বা কমপ্লিকেশনের জন্ম দিয়েছে। তো এটাই কিন্তু এই তত্ত্বের মূল ব্যাপার, যে মানে এটা তত্ত্ব বলবো না, এই পরিস্থিতিটার মূল বিষয় যে এই যে পরিস্থিতিটার সুফলটা তখনই পাওয়া যায় যদি সঠিকভাবে পরিকল্পনা মাফিক এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলোকে যদি করতে পারা যায়। যে দেশ করেছে, আজকের পৃথিবীর যে সমস্ত দেশ, উন্নত দেশ, তারা এই যুব সমাজকে এই জনসংখ্যার লভ্যাংশের এই জনগোষ্ঠী মানে লভ্যাংশকে সঠিকভাবে ব্যবহার করেছে, তাই তারা আজকের উন্নত দেশ, অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত দেশ হয়েছে। আমাদের ভারতবর্ষ সেইভাবে পেরে উঠছে না, করতে পারছে না, পরিস্থিতি সেই রকমভাবে ডেভেলপ করতে পারছে না, যার জন্য আমাদের জনসংখ্যার লভ্যাংশের থাকা সত্ত্বেও আমরা সেই সুযোগটা কিন্তু পাচ্ছি না। এবারেতে আসি আমাদের যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের ভারতের পরিস্থিতিটা কি এই জনসংখ্যার লভ্যাংশের, যেহেতু আমরা এখন বর্তমানেতে রয়েছি, তো সেইখানেতে আমাদের ভারতে কি কি অবস্থা দেখতে পাওয়া যায়। দেখো যে বর্তমানে আমাদের এই মানে ভারতবর্ষ জনসংখ্যার লভ্যাংশের সময়কালটাকে অতিক্রম করছে, আমাদের চলছে এই কালটা। আর যেখানেতে মোটামুটি আমাদের ভারতবর্ষের 65 থেকে 68% জনগণ কর্মক্ষম, অর্থাৎ 15 থেকে মোটামুটি 64 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের ভারতের যে গড় যে বয়স যেটা, সেটা 28-29 বছর বয়সেতে এসছে। মানে আমাদের ভারতবর্ষের মানুষের যে মধ্য আয়ু, সেই মধ্য আয়ু কিন্তু 28-29 বছর বয়স হয়েছে, এবং এটা কিন্তু একদম একটা যুবক বয়সেরই সময়, মানে একদম ইয়ং, যেটা আমাদের ভারতবর্ষকে কিন্তু সারা বিশ্বেতে একটা যুব দেশ হিসেবে দেশে কিন্তু পরিণত করেছে। তাহলে এখান থেকেই বুঝতে পারছো, এই ডেটাটা থেকেই তোমরা বুঝতে পারছো যে আমরা এখন কোন পরিস্থিতিতে রয়েছি। অর্থাৎ ভেবে দেখো যে এই কর্মক্ষম জনসংখ্যা যদি সঠিকভাবে কর্মসংস্থান করা যায় এবং তারা যদি বিভিন্ন ক্ষেত্রতে যারা যদি কাজ করে,
তাহলে আমাদের দেশের অর্থনীতি কতটা আরও ভালো উন্নত হবে। আর দেখো এই যে সুযোগ, এই সুযোগটা 2005-06 সাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং 2055 থেকে 56 সাল পর্যন্ত চলবে, মানে একটা লং পিরিয়ডের সময় ধরে এই চলবে। মোটামুটি বলা যেতে পারে প্রায় 50-55 বছর ধরে এই 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 টাইম পিরিয়ডটা কিন্তু চলবে। আর অলরেডি কিন্তু আমরা এর মধ্যে চলছি, মানে একটা বলতে পারো মাঝামাঝি জায়গাতে আমরা কিন্তু মোটামুটি চলছে এবং এর শীর্ষেতে আমরা পৌঁছাবো, মানে এই জনসংখ্যার লভ্যাংশের একদম টপেতে আমরা পৌঁছাবো হচ্ছে 2041 সালের আশেপাশেতে। সেই সময় আমাদের দেশেতে সবথেকে বেশি জনসংখ্যার লভ্যাংশের মতন পরিস্থিতি, মানে সবথেকে বেশি কর্মক্ষম জনসংখ্যা তৈরি হবে। আর যেটা হয় যে যখন এই কর্মক্ষম জনগোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় মানে 59 থেকে 65% হবে বলে অনুমান করা হচ্ছে, অর্থাৎ আরও মানে সেটা আরও বেশি মানে ভালো একটা পরিস্থিতি, মানে 65%-এর মতন জায়গায় যেখানে গিয়ে পৌঁছাবে। তো এইটা আমাদের এখন বর্তমানের জনসংখ্যার লভ্যাংশের আমাদের বর্তমান ভারতের যে পরিস্থিতি সেইটা। এবারে দেখো এর যে প্রভাব অর্থনীতিতে, আমাদের এই লভ্যাংশের কি প্রভাব এখন বর্তমানেতে পড়ছে। প্রথমত কয়েক দশকেই জনসংখ্যার লভ্যাংশ বার্ষিক মাথাপিছু জিডিপি বৃদ্ধিতে সাহায্য করেছে। যেরকম দেখো 0.7% অবদান রেখেছে আমাদের জিডিপির যে গ্রোথ, সেই গ্রোথ 0.7% বেড়েছে বিগত বছর মানে দশকেতে, এবং সেখানেতে এই জনসংখ্যার লভ্যাংশের একটা বড় ভূমিকা রয়েছে। তবে 2050 সালের দিকে এই জনসংখ্যার বৃদ্ধির হার কমে আসার একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ এই যে জনসংখ্যা বৃদ্ধিটাও আমাদের ভারতবর্ষে কমবে বলে জনসংখ্যাবিদ যারা তারা এক্সপেক্ট করছে যে 2050 সালের দিকে আমাদের জন্মহার যেটা ভারতের সেটা আরও কমে আসবে, যেটার কারণেতে আমাদের ভারতের জনসংখ্যার বৃদ্ধির হারটা কমবে, এবং এটা যখন কমবে তখন কিন্তু এই জিডিপিটাও কিন্তু কমতে থাকবে। এবং এক্সপেক্ট করা হচ্ছে, একটা ধারণা করা হচ্ছে যে 0.2%-এ নেমে আসবে, মানে 0.7% থেকে আস্তে আস্তে 0.2%-এ নেমে আসবে বলে একটা এক্সপেকটেশন রয়েছে। তো এটা কিন্তু মোটেও ভালো কিন্তু লক্ষণ নয়, কারণ এর পাশাপাশি জিডিপি যদি কমে আসে তাহলে মানে তোমার অর্থনৈতিক যে উন্নতি সেটাও কিন্তু মানে কমে আসতে থাকবে। তো এটা সেই দিক থেকে কিন্তু মোটেও সুবিধাজনক নয় এই জিডিপি মানে কমে আসাটা। এবার দেখো এই যে সুযোগ, কি কি সুযোগ আছে আমাদের সামনেতে এই জনসংখ্যার এই লভ্যাংশের দিক থেকে দেখতে গেলে ভারতের কাছে কি কি সুযোগ আছে। দেখো যে ভারতের মতন বৃহৎ এবং তরুণ যে কর্মশক্তি, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি এবং উপভোক্তা নির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে, এটা একটা বড় সুযোগ। মানে সব থেকে বড় কথা, এই তরুণ যে কর্মশক্তি, এই তরুণ কর্মশক্তি হচ্ছে দেশের অর্থনৈতিক মানে উন্নয়নেতে একটা বড় ভূমিকা নেবে। এটা একটা আমাদের ভারতের সামনে একটা বিরাট বড় অপরচুনিটি, একটা বিরাট বড় সুযোগ রয়েছে, যেটা দেশের উন্নতিতে, দেশের অর্থনীতির উন্নতিতে কিন্তু এটা আমাদের মানে যুব সমাজের একটা বিরাট বড়, ওই কর্মক্ষম জনসংখ্যার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। এই সুযোগটা রয়েছে আমাদের ভারতের সামনে। এবং 2030 সালের মধ্যে ভারতের এই কর্মক্ষম জনগোষ্ঠী যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে 800 মিলিয়নের কাছে হবে বলে অনুমান করা হচ্ছে। তাহলে ভেবেই দেখো যে আর এই তো 2025 সাল আর 5 বছরের মধ্যে এই কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা 800 মিলিয়নেরও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। এবার এতে দেখো যে এটা একটা ভারতের কাছে বিরাট বড় সুযোগ। যদি এই জনগোষ্ঠীকে যদি কাজে লাগাতে পারা যায় তাহলে দেশের উন্নতি অবশ্যই হবে। বিভিন্ন কর্মক্ষেত্রতে যারা যখন কাজ করবে তারা সেই কাজের ফলেতে দেশের সমৃদ্ধি অবশ্যই হবে। এটা একটা বড় সুযোগ আমাদের দেশের। এবারে আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে প্রতিবন্ধকতা। আমাদের ভারতবর্ষের জনসংখ্যার লভ্যাংশ থাকা সত্ত্বেও এটাকে সঠিকভাবে আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না। সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু চ্যালেঞ্জেস আমাদের সামনে রয়েছে, দেশের সামনে আছে। যার প্রথমটা হচ্ছে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এই কর্মসংস্থান সৃষ্টির হার আর এই তরুণদের বাজারেতে প্রবেশের হারের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। এটা একটা মেজর প্রবলেম ভারতের, যে এই যে বিপুল পরিমাণ যে কর্মক্ষম জনসংখ্যা, তাকে সবাইকে কাজ দেওয়া বা সবাইয়ের কাছে অন্ততপক্ষে কাজ দেওয়ার মতন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কিন্তু দেশ পাচ্ছে না।
আর যেটার কারণেতে একটা বেকারত্বের মতন একটা বড় সমস্যা আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে। এবং দেখো এখানেতে 2022 সালের যদি ডেটা যদি আমরা দেখি যে ভারতে মোট বেকারের সংখ্যা তখন 83% ছিল, এবং যার মধ্যে যেটা সংখ্যা যুবকরা সব থেকে বেশি ছিল। অর্থাৎ এই জনসংখ্যার লভ্যাংশের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে পড়া যে জনসংখ্যা, সেই জনসংখ্যার একটা বড় অংশ অর্থাৎ 83% ছিল যারা হচ্ছে বেকারত্বের মধ্যে, বেকারত্বের সমস্যার সঙ্গে জর্জরিত, সঠিকভাবে তারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। এইটা কিন্তু আমাদের একটা বড় সমস্যা, যেটা জন্যে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে সুযোগ বা যে সুবিধাগুলো সেগুলোকে আমরা পাচ্ছি না, আমাদের দেশ সেইগুলো পাচ্ছে না। এটা একটা। দ্বিতীয় হচ্ছে দক্ষতার অভাব, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের ভারতবর্ষের এই যে যে কর্মক্ষম জনসংখ্যা, তাদের মধ্যে 47%ই হচ্ছে দক্ষ নয়। অর্থাৎ এবং এটা পুরুষদের থেকে নারীদের মধ্যে আরও বেশি, সেটা 62%-এ গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দক্ষ নয়, অর্থাৎ তাদের মধ্যে সেই স্কিল বা দক্ষতাটা তৈরি হয়নি বা নেই, যেটা দিয়ে তারা লেখাপড়া শেষ করার পরেতেই বা মানে তারা কোনো জায়গাতে কাজ করতে পারবে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ক্ষেত্রগুলোতে বা অন্য যে কোনো ক্ষেত্রেতে তারা যে কাজ করবে, সেই যে কাজটা করবে সেই কাজটার জন্যে যে দক্ষতাটা লাগবে, সেই দক্ষতাটা তাদের মধ্যে নেই, যে কারণেতে তারা তাদের বেশিরভাগ অংশটাই কাজ পাচ্ছে না এবং এই আনএমপ্লয়মেন্টের সমস্যার সঙ্গে তারা যুঝছে। আর যেটা আমাদের ভারতবর্ষের অর্থনীতিতেও প্রভাব বিস্তার করছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকেও প্রভাবিত করছে। এরপরে দেখো যেটা রয়েছে যে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ কম। আমাদের ভারতবর্ষে যে তুলনায় বিভিন্ন ক্ষেত্রতে পুরুষদের সংখ্যা রয়েছে, তার থেকে কিন্তু সবসময়তেই নারীদের সংখ্যা অনেকটা কম। আর এটাকে যদি আমরা উন্নত দেশগুলোর সঙ্গেও দেখি বা সেই ক্ষেত্রেও কিন্তু এটা কম। মানে পৃথিবীর যে সমস্ত উন্নত যে দেশগুলো আছে, সেই সমস্ত উন্নত দেশের ক্ষেত্রে আমরা দেখি যে নারী পুরুষ যেভাবে কর্মক্ষেত্রেতে একসঙ্গে কাজ করছে, সেখানেতে নারীদের কর্মক্ষেত্রেতে প্রবেশের যে মানে হার, সেইটা অনেক বেশি আমাদের ভারতের থেকে। তো আমাদের ভারতবর্ষেতে বিভিন্ন সেক্টরগুলোতে, কর্মের কাজের বিভিন্ন ক্ষেত্রগুলোতে নারী পুরুষদের অনুপাতটা অনেকটাই কম। পুরুষদের সংখ্যাই বিভিন্ন ক্ষেত্রতে বেশি দেখা যায়, সেই তুলনায় নারীদের অংশগ্রহণ কিন্তু কম, যেটাও কিন্তু আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। তারপর দেখা যায় ভবিষ্যতে নির্ভরশীলতার হার বৃদ্ধি, এটাও একটা ব্যাপার, যে যখন আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের একদম টপ লেভেলেতে যখন থাকবো, যে 2041 সাল যেটাকে আমরা মানে যেটাকে জনসংখ্যা বিশারদরা বলছেন, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এই ডিভিডেন্টের যে পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং যেটার কারণেতে ভবিষ্যতে আবার সেই নির্ভরশীলতার হারটা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার যখন কমবে, তখন দেখা যায় যে বয়স্ক জনগোষ্ঠী বাড়তে থাকবে এবং কর্মক্ষম জনগণের অনুপাত আস্তে আস্তে কমে যাবে। কারণ যদি না জন্মায় তাহলে তো যুবকরাও তো আসবে না। তো যুবক যারা অলরেডি জন্মেছে, তারা যুবক হয়ে একটা সময়তে তারা বৃদ্ধ হয়ে যাবে এবং তারা ওই নির্ভরশীল জনসংখ্যার মধ্যে পড়ে যাবে। তো যে কারণেতে এখন যেহেতু আমাদের ভারতবর্ষ এখন যে পরিস্থিতি আছে, এই 2025 সালেতে দাঁড়িয়ে আমাদের যে পরিমাণ মানে যুবক জনসংখ্যা রয়েছে, তারা মোটামুটি আগামী 25 বা 50 বছরের পরেতে বা 30 বছর আগামী 30 বছর পরেতে তারা কিন্তু আস্তে আস্তে আবার সেই বৃদ্ধ জনগণের মধ্যে কিন্তু পড়ে যাবে। অর্থাৎ তখন কিন্তু তারা আবার সেই নির্ভরশীল জনসংখ্যার মধ্যেই পড়ে গেল। কিন্তু যেহেতু জন্মহারটাও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে, যে 2050 সালের থেকে আমাদের ভারতের জন্মহার কমবে বা সেই পর্যন্ত যেতে যেতে জন্মহার আরও কমে যাবে। তো যে কারণেতে লভ্যাংশের সুবিধাও আস্তে আস্তে কমে যাবে। আর সেইখানেতে দেখা যাবে যে ভবিষ্যতে নির্ভরশীল মানে বৃদ্ধ জনগণের সংখ্যা, মানে যারাই আজকের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে রয়েছে, সেই তারাই কিন্তু আগামী 25 বা 30 বছর পরেতে এই ডিপেন্ডেন্সির মধ্যে চলে যাবে, মানে নির্ভরশীল জনসংখ্যার মধ্যে চলে যাবে। তা যেটার কারণেতে আমাদের ভারতবর্ষের এই যে জনসংখ্যার লভ্যাংশের পরিমাণ কমে যাবে এবং তার সুযোগও আস্তে আস্তে কমে যাবে। মানে তখন আর আমাদের দেশ কিন্তু আর ওই
যুব দেশ থাকবে না, তখন দেখা যাবে যে বৃদ্ধ জনসংখ্যার পরিমাণ বেড়ে যাওয়ার জন্য বৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আর এটা যখন হবে সেটা কিন্তু দেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সেটা মোটেও ভালো নয়। যেরকম জাপানেতে তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে জাপানেতে বৃদ্ধ জনসংখ্যার পরিমাণ অনেক বেশি এতে, তো সেই রকম ব্যাপারটা। আচ্ছা, এরপরেতে আমাদের দেশ কি কি এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে, গ্রহণীয় পদক্ষেপ কি আছে এই পরিস্থিতির সঙ্গে মানে মোকাবিলা করার জন্যে। তো দেখো, যেটা হচ্ছে যে ভারতের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য এবং বিশেষ করে যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টিতে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি, যাতে এই লভ্যাংশের পূর্ণ সুবিধা নেওয়া যায়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আরও ভালো মানের শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার ক্ষেত্রে যেরকম ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আস্তে আস্তে ছেলে মেয়েদের মধ্যে যেন সেইটুকু ন্যূনতম দক্ষতা তৈরি হয়, যাতে তারা পরবর্তী সময়তে কাজ পেতে পারে বা কাজের ক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, মানে স্কিলটাকে ডেভেলপ করা। যে স্কুল কলেজ পাশ করে মানে পড়ালেখা করার সঙ্গে সঙ্গেই তারা যাতে কর্মক্ষেত্রের জন্যও তৈরি হয়, শুধুমাত্র পুঁথিগত লেখাপড়া নয়, প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা, যে স্কিল তৈরি করার জন্য যে হাতে কলমে শেখার যে ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু সরকারকে আরও বেশি বেশি করে, মানে এখন যা আছে তার থেকেও আরও বেশি বেশি করে এই পরিকাঠামো তৈরি করার জন্যে বিনিয়োগ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যাতে যুবক এবং নারীদের কর্মসংস্থান, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের দিকটা, নারীরাও যাতে আরও বেশি পরিমাণেতে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারে, সেই বিষয়েও দেখতে হবে। মানে সব দিকেই কিন্তু ব্যাপারটাকে দেখতে হবে, যাতে এই যে জনসংখ্যার যে ডিভিডেন্টের যে পপুলেশন যেটা, তারা যাতে সঠিকভাবে কাজ পায়, এদেরকে কাজে লাগাতে হবে। এই হচ্ছে মানে প্রধান বিষয়, যে এই যে মানে জনসংখ্যার যে লভ্যাংশের যে মানে যে জনগণ যেটা রয়েছে, জনগোষ্ঠী যেটা রয়েছে, যুবক যে যুবক যুবতী যারা রয়েছে, তারা যাতে কর্মক্ষেত্রেতে কাজ করতে পারে, সেই রকমভাবেই কিন্তু পরিকাঠামো তৈরি করতে হবে, যে তারা যখন পড়ালেখা করছে তাদের মধ্যে যেন শিক্ষার মানে তাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদের যাতে তাদের দক্ষতাও যাতে তৈরি হয়, স্কিলডও যাতে তৈরি হয়, যাতে তারা পরবর্তীকালেতে কাজ করতে পারে সেই ব্যাপারেতে। এবং সর্বোপরি কর্মসংস্থানের সুযোগ, কারণ আনএমপ্লয়মেন্টও একটা বিরাট বড় সমস্যা। তো সেই কর্মসংস্থানের সুযোগ, মানে পড়ালেখা শেষ করার পরেতে যদি সেই সুযোগটা না পায়, তাহলে তো সবই বেকার হয়ে যাবে। তার কাছে শিক্ষা আছে, দক্ষতাও তার কাছে আছে, কিন্তু সেটাকে কাজে লাগানোর জায়গা তার নেই। তো সেটাও কিন্তু দেখতে হবে যে কর্মসংস্থানের সুযোগটা তৈরি করা, যাতে তারা কাজ করার জায়গাটা পায়। তো এইটা এরপরেতে আমাদের এই আলোচনার একদম শেষ, অর্থাৎ এখানেতে আমরা একটা উপসংহারের টানবো এবং সামগ্রিকভাবে দেখব যে সমস্ত আলোচনার যে কনক্লুশন সেটা। তো দেখো, এই জনসংখ্যার লভ্যাংশ দ্রুত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির এক অনন্য সুযোগ এনে দেয়। নো ডাউট, মানে যুবকরা যেরকম একটা উদ্যমের সঙ্গে দেশ গঠন করার কাজেতে তারা যে কাজ করবে, সেইটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার জায়গা নেই। তো যেটা আমাদের ভারতবর্ষে যেহেতু রয়েছে, তো সেটার জন্যেই কিন্তু আমাদের এই যে ভারতের জনসংখ্যা যে লভ্যাংশ, সেটা আমাদের দেশের দ্রুত অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির কাজ একটা অন্যতম সুযোগ, যদি এই লভ্যাংশকে ব্যবহার করা যায়। আর এটার সফল বাস্তবায়নের জন্য কিন্তু কার্যকর নীতি এবং মানব সম্পদেতে আরও বেশি করে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ পয়সা খরচ করতে হবে এবং সঠিক পরিকল্পনা মাফিক সেটা করতে হবে, যাতে এই লভ্যাংশের জনসংখ্যার যেটা রয়েছে, তারা যাতে সঠিক শিক্ষা এবং দক্ষতা বিকাশের জন্যে যাতে সেই সুযোগটা পায়, এবং সর্বোপরি তারা সেইটা শেষ করার পরে, মানে শিক্ষা এবং দক্ষতার মানে মানে কি বলা চলে, যে অ্যাচিভ করার পরেতে বা দক্ষ হওয়ার পরে তারা যাতে কর্মসংস্থানের সুযোগটা যাতে পায়, সেইটার জন্যে কিন্তু এই নীতি এবং মানব সম্পদে বিনিয়োগ করাটা অপরিহার্য। আর যদি এটা হয়, তবেই কিন্তু এই জনসংখ্যার লভ্যাংশের যে সুযোগগুলো, যে সুযোগ সুবিধাগুলো, এর যে সুফলগুলো, সেগুলোকে কিন্তু আমরা পেতে পারি। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু এই লভ্যাংশই থেকে যাবে, এই জনসংখ্যাটা এই এরমভাবে আনইউজড থেকে যাবে,
এবং যেটা সমাজেতে আরও অন্যান্য মানে খারাপ পরিস্থিতির জন্ম দেবে এবং বেকারত্ব, বিভিন্ন রকম সামাজিক অপরাধ প্রবণতা ইত্যাদি সমস্ত কিছু ব্যাপারগুলোর কিন্তু জন্ম দিতে থাকবে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।